তাই বেটে চোর, মোটা চোর, পাতলা চোর, রোগা চোর, মহিলা চোর, পুরুষ চোর, হিন্দু চোর, মুসলমান চোর, যেমন যেমন চোর কারুর দরকার তৃণমূলের কাছে গিয়ে বললেই পেয়ে যাবেন। আর যদি আপনার তৃণমূলে মন না ভরে, যদি মনে হয় না এগুলো ছোট চোর, একটু বড় চোর লাগবে, চলে যান বিজেপিতে। শুভেন্দু অধিকারী করে আপনার সামনে দাঁড় করিয়ে দেবে। শুভেন্দু বাবুর চেয়ে বড় চোর পশ্চিমবঙ্গে আর কেউ হয়নি। তৃণমূল বিজেপির চাইতে বড় চোর ডাকাতের সাপ্লাই আর পশ্চিমবঙ্গে কেউ কখনো করেনি। তৃণমূল সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন এই জেলার নেতৃত্ব, আমার কমরেডরা, সাথীরা, বন্ধুরা যারা আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম। বেশ কদিন ধরে আমার শরীরটা ঠিক নেই, কখনো কাশি হচ্ছে, কখনো আক্কেল দাঁত উঠছে, কখনো গলায় ব্যথা, গিলতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। তো সাধারণভাবে যদি আমাদের অল্প শরীর টরীর খারাপ হয় তাহলে আমরা ওষুধ খাই না, যে নিজে নিজেই ঠিক হয়ে যাবে, একটু সময় দিই, বাড়িতে থাকি, রেস্ট নিই, মার খাবার খাই, একটু বাড়ির খাবার দাবার খাই, শরীর ঠিক হয়ে যাবে। যদি 2-3 দিনে শরীর ঠিক না হয় তখন বাড়ির লোকজন বলে যে না, শরীরটা ঠিক হচ্ছে না, এবার যা একটু ডাক্তার দেখিয়ে নে, ডাক্তার দেখিয়ে একটু ওষুধ টষুধ খা। অনেক সময় হয় শুধু ওষুধ খেলে ডাক্তার দেখালেও হয় না, যদি যেতে লেট হয়ে যায়, যদি যেতে সময় চলে যায়, ডাক্তারবাবু তখন বলেন আর ওষুধ খেয়ে লাভ নেই, এবার অপারেশন করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের অবস্থাও সেরকম হয়েছে। 2011 সালে তারা যখন মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন, তৃণমূলকে নিয়ে এসেছিলেন, যখন তৃণমূলের ছোট বড় নেতারা ধীরে ধীরে পাড়ায় মাতব্বরি করছে, ভেবেছে তো হয়, কদিন যাক আপনা আপনি সব ঠিক হয়ে যাবে, কিছু করেনি। 2016-তে যখন আবার তারা ফিরে এসেছেন, 2019-এ যখন তৃণমূলের সঙ্গে আবার বিজেপিও সাঙ্গাত হয়ে তারা এই রাজ্যে ফিরে এসেছে, তখন মনে হয়েছে এবার একটু গন্ডগোল হচ্ছে, এবার একটু ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। কিন্তু ডাক্তারের কাছে দেখিয়ে ডাক্তার তো বলেছে যে আর ওষুধ টষুধ দিয়ে লাভ নেই, আর মিটিং মিছিল করে লাভ হবে না, এবার অস্ত্রোপচার চাই, এবার অপারেশন করতে হবে, তৃণমূল বিজেপিকে ওদের ভাষায় জবাব দিতে হবে। সেই 2024-এর ইলেকশন চলে এসেছে, 2024-এর লোকসভা ইলেকশন। এই তৃণমূল বিজেপি দুই দল 11 সালের পর থেকে, 2014-র পর থেকে একটু একটু করে যারা আমার দেশটাকে, আমার রাজ্যটাকে, আমার ভবিষ্যৎকে যারা বিক্রি করছে। এই ভারত, এই বাংলা সম্প্রীতির ভারত, নানা ধর্ম, নানা জাত, নানা ভাষা, নানা পরিধানের মানুষ একসাথে থাকতেন। 19 সালের পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা ওরা করেছে। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে এসেছিলেন মা মাটি মানুষের কথা, বলেছিলেন পরিবর্তনের সরকার হবে, গরিব মানুষের সরকার হবে, আর নির্বাচনে জিতে আসার পর মা মাটি মানুষকে বিক্রি করে দিয়েছে, জমি বিক্রি করে দিয়েছে, মায়ের ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। 20,000, 15,000, 30,000 টাকায় নাকি ধর্ষণ হবার পর মা বোনেদের ইজ্জত দেওয়া যায়। মমতা ব্যানার্জিরা যা যা বলেছিলেন, নরেন্দ্র মোদীরা যা যা বলেছিলেন, একটা কথা ওরা রাখেননি। তাই 24-এর নির্বাচনে আমরা যখন ভোট দিতে যাব, 24-এর নির্বাচনে আমরা যখন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব, তার আগে তো আমরা জিজ্ঞেস করব, দিদিমণি আপনি বলেছিলেন সরকারে আসলে 2 কোটি চাকরি দেবেন, কোথায় সেই 2 কোটি চাকরি? নরেন্দ্র মোদী বলেছিলেন সরকারে জিতলে, ক্ষমতায় আসলে 3 কোটি বেকারের চাকরি হবে, কোথায় সেই চাকরি? নরেন্দ্র মোদী বলেছিলেন যদি নোটবন্দি হয় আমি আর আপনি লাইনে দাঁড়াবো, আমাদের পুরনো নোটগুলো সরকারকে দিয়ে দেব, ব্যাংকে দিয়ে দেব, তাহলে নাকি কালা ধন আর থাকবে না, সব টাকা নাকি ফিরে চলে আসবে। বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা আসবে। আপনারা যারা এখানে বসে আছেন, এসছে কারোর অ্যাকাউন্টে? 15 লাখ টাকা ছেড়ে দিন, 15,000 টাকা এসছে, 15 টাকাও এসছে। আসবে কি করে? সব টাকা তো অমিত শাহের ছেলের অ্যাকাউন্টে চলে গেছে। 100-150 কোটি টাকার মালিক হয়েছে অমিত শাহের ছেলে জয় শাহ। কি করে জয় শাহ? চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে? কিচ্ছু করে না। বিসিসিআই এর প্রেসিডেন্ট বানিয়েছে, ওকে যদি হাতে একটা ব্যাট দিয়ে দেওয়া হয় আর আপনার পাড়ার ছেলে যদি তাকে বলে ওকে একটা বল কর, প্রথম বলেই ওকে আউট করে দেবে। সে নাকি হচ্ছে বিসিসিআই এর প্রেসিডেন্ট, অমিত শাহের ছেলে বলে। এই আমার আপনার পকেটের টাকা, আমাদের অধিকারের টাকা, আমাদের গ্যাটের টাকা, আমাদের হকের টাকা, সেই সব টাকা চুরি করছে তৃণমূল বিজেপি দুজনে মিলে। আজকে কমরেডরা বলছিলেন ওই কলকাতায় বড় নাকি একটা কি সব জনগর্জন নাকি সব গর্জন হচ্ছে। যা গর্জনের চেহারা দেখলাম, ওর চেয়ে জোরে তো আমার বাড়ির বিড়ালটা ম্যাও ম্যাও করে ডাকে। এই যদি গর্জন হয়, ওই গর্জনের চাইতে আমার বিড়াল ভালো। সেই জনতার গর্জন বা জারি চোরেদের গর্জন, যাই গর্জনই আপনি বলুন না কেন, বড় যে চোর, বড় চোরের ছোট সাকরেত। অভিষেক ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন, আমাদের কথা বলেছেন, বামপন্থীদের কথা বলেছেন,
যে 100 দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না। কেন পশ্চিমবঙ্গের বামপন্থীরা আমাদের সঙ্গে লড়ছে না? আমরা বলছি 100 দিনের কাজের টাকা যে মানুষ পাননি, তিনি তৃণমূল করুন, সিপিএম করুন, বিজেপি করুন, কোন রাজনৈতিক দল না করুন, প্রত্যেক মানুষই যাতে টাকা পায়, 100 দিনের টাকা তারা যাতে পায়, তার জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি। বামপন্থীরা করেছে, কৃষক সভা, এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন, ক্ষেত মজুর সভা, সবাই মিলে আন্দোলন করেছে। আমরা বলছি আমরা কি আপনার পাশে বসবো, আপনার ধর্ণা মঞ্চে বসবো, কেন্দ্রের কাছ থেকে আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকবো, কিন্তু আমাদের কয়েকটা শর্ত আছে। নরেন্দ্র মোদীর কাছ থেকে, বিজেপির কাছ থেকে পশ্চিমবঙ্গের টাকা চাওয়ার আগে আপনার ছোট বড় মেজ নেতারা এই গ্রামে গ্রামে 100 দিনের কাজ পাইয়ে দেব, জব কার্ড পাইয়ে দেব বলে যে টাকাগুলো হাতিয়েছে, সেই টাকাগুলো অভিষেক ব্যানার্জি আমাদের ফেরত দিতে পারবেন তো? এই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এলাকায় আপনার নেতারা যে চাকরি পাইয়ে দেব, চাকরি দিয়ে দেবো বলে লাখ লাখ কোটি কোটি টাকা তোলা তুলেছেন, সেই সব টাকা ফেরত দিতে পারবেন তো? যদি টাকা ফেরত দিতে না পারেন, চাই না আমাদের টাকা, দেবেন না টাকা। ওই 200 দিন ধরে কলকাতার রাজপথে যে ছেলে মেয়েগুলো পরীক্ষায় পাশ করার পর শিক্ষিত বেকার যুবক যুবতী যারা ওই মাটিতে বসে রয়েছে, তাদের 5টা বছর 10টা বছর আপনি ফিরিয়ে দিন, আমরা আপনার সামনে এসে দাঁড়াবো, আমরা আপনার সঙ্গে এসে দাঁড়াবো, দেখি কার কত জোর আছে। চ্যালেঞ্জ দিলাম আমরা অভিষেক ব্যানার্জিকে। পশ্চিমবঙ্গের ছাত্র যুব, আমার প্রজন্মের ছেলে মেয়েরা যাদের ভবিষ্যৎটা আপনারা বিক্রি করে দিলেন, 100-150 কোটি টাকার উপর বসেছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায়। ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো না আগে, 7 তলা মল পুরোটাই শাড়ি। তৃণমূল আসার পরে অ্যাডভার্টাইজমেন্টের নামটা একটু বদলে গেছে, 7 তলা মল পুরোটাই চুরি। আমাদের মায়েরা যখন দোকানে যান, গিয়ে বলেন না অমুক ডিজাইনের অমুক কালারের একটা শাড়ি দেখান, সেরকম তৃণমূলেও বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের চোর পাওয়া যায়। আপনি বলবেন মহিলা চোর, সঙ্গে সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারকে এনে দেবেন, এই যে মহিলা চোর, ভালো মহিলা চোর। আপনি বলবেন পুরুষ চোর, সঙ্গে সঙ্গে ববি হাকিমকে নিয়ে আসবে। আপনি বলবেন না না একটুখানি গোলগাল মোটা সোটা চোর চাই, বলবে এই যে পার্থবাবু বসে রয়েছেন, পার্থ চোর। আপনি বলবেন না না একটুখানি রোগা পাতলা যদি কেউ হয়, আপনার অত রোগা হয়তো পছন্দ নয়, আপনি বললেন যে একটু অলস চোর চাই। আপনি বলবেন এই তো দেখুন না মদন বাবু, টাকা নেওয়ার সময় উঠতে পর্যন্ত পারেননি, শুয়ে শুয়ে টাকা নিচ্ছিল। তাই বেটে চোর, মোটা চোর, পাতলা চোর, রোগা চোর, মহিলা চোর, পুরুষ চোর, হিন্দু চোর, মুসলমান চোর, যেমন যেমন চোর কারুর দরকার তৃণমূলের কাছে গিয়ে বললেই পেয়ে যাবেন। আর যদি আপনার তৃণমূলে মন না ভরে, যদি মনে হয় না এগুলো ছোট চোর, একটু বড় চোর লাগবে, চলে যান বিজেপিতে, শুভেন্দু অধিকারী করার আপনার সামনে দাঁড় করিয়ে দেবে। শুভেন্দু বাবুর চেয়ে বড় চোর পশ্চিমবঙ্গে আর কেউ হয়নি। তৃণমূল বিজেপির চাইতে বড় চোর ডাকাতের সাপ্লাই আর পশ্চিমবঙ্গে কেউ কখনো করেনি। তৃণমূল বিজেপি আজকে হঠাৎ করে এসে বাংলার মানুষের খুব দরদি হয়ে উঠেছে। নির্বাচনের আগে এসে আপনাকে ওই আগের বারের মতো 21-এর মতোই বাইনারি বোঝাচ্ছে। তৃণমূলকে হারাতে বিজেপি আর বিজেপিকে হারাতে তৃণমূল। সাধারণ মানুষ বোকা নন, তারা বুঝতে শিখেছেন। আমি বলবো আমাদের কথা বিশ্বাস করবেন না। এই মমতা ব্যানার্জি নাম প্রকাশ করেছেন না 42 জনে, যারা যারা লোকসভা নির্বাচনে ঘাসফুল চিহ্নে লড়বেন, দেখবেন ওই 42 জনের মধ্যে 5 জন এমন লোক রয়েছেন যারা বিজেপির নেতা ছিলেন, বিজেপির এমএলএ ছিলেন, বিজেপির এমপি ছিলেন। নির্বাচনের আগে টুক করে তৃণমূলে এসেছেন, পট করে অমনি এমপির লোকসভা যে ক্যান্ডিডেট, যে প্রার্থী, সেই প্রার্থী হয়ে গেছে। অনেকে আবার প্রশ্ন করছেন যে আচ্ছা বিজেপি তো অর্ধেক সিটের আর কি প্রার্থী ঘোষণা করলো, বাকি সিটগুলো করলো না কেন? মমতা ব্যানার্জি তো 40টা সিট করে দিয়েছে। আমরা বললাম আপনি এখন আর বুঝতে পারেননি, তো আগে থেকেই কথা হয়েছিল। যে যে লোকগুলো তৃণমূলের ওই 41 জনের নামে পেল না, যে যে লোকগুলো তৃণমূলের টিকিট পেল না, আগের বার এর পরের বার যখন বিজেপি ওই বাকি 20 জনের নাম ঘোষণা করবেন, দেখবেন বিজেপির সমস্ত প্রার্থীদের মধ্যে ওই তৃণমূলের টিকিট না পাওয়ার লোকগুলো 1 নম্বরে দাঁড়িয়ে আছেন। যারা যারা তৃণমূলের টিকিট পাননি সবাই চলে গেছে এখন বিজেপির অফিসের কাছে, ধর্ণা দিয়ে বসে আছে যে আমি টিকিট পাইনি, তৃণমূল ছেড়ে দিলাম, এবার আমি বিজেপি করবো, আমাকে একটা টিকিট দিয়ে দাও। দেখেছেন তো আপনারা, ওনাদের এমএলএ ছিলেন, বহু পুরনো এমএলএ, ছোকরা নয় যে 2 দিন আগে এসছে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছেন, বহু পুরনো এমএলএ। তিনি বললেন আমি দলে থেকে আর কাজ করতে পারছি না। কেন কাজ করতে পারছি না? কারণ আমার দল নাকি বিজেপির সঙ্গে সেটিং করছে। দল বিজেপির সাথে সেটিং করছে বলে আমি বিজেপিতে চলে গেলাম। अजीब चीज है ये तृणमूल। जितना भी कोशिश करो इनके अंदर से बीजेपी के लिए जो प्यार है वो छुपता ही नहीं। এরা মুখে বলবে অনেক বড় বড় কথা বিজেপির বিরুদ্ধে, নানা ধরনের কথা বলবে, কিন্তু যেই সুযোগ পাবে, যেই একটুখানি ওই ইডি সিবিআই এদের একটু গলা চেপে ধরবে, সুর করে ওরা চলে যাবে। তৃণমূল এসে আপনার কাছে এসে বলবে যদি বিজেপিকে হারাতে হয়, যদি সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হয়, তাহলে তৃণমূলকে ভোট করুন। আচ্ছা ওই আসানসোলের মানুষ ভোট দিয়েছিলেন তো,
ভোট দিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে, বিজেপির এমপি ছিলেন উনি। মনে আছে তো আপনাদের ওই আসানসোলে যখন দাঙ্গা হলো? ওই আসানসোলে যখন দাঙ্গা হলো, বাবুল সুপ্রিয়র নেতৃত্বে যখন হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা করলেন, যখন ওই ক্লাস 10-এ পড়া ছেলেটা ওকে যখন খুন করলো, আর ইমাম সাহেবের কাছে এসে বলেছিল মানুষ যে ওই ছেলের যখন খুন হয়েছে যতক্ষণ না পর্যন্ত বদলা নেব ততক্ষণ আমরা বসবো না। কি বলেছিলেন ইমাম সাহেব? ইমাম সাহেব বলেছিলেন, আমি আমার ছেলে হারা হয়েছি, পুত্র শোক কি আমি জানি, একজন পুত্র হারা বাবার কি যন্ত্রণা হয় আমি জানি, আমি চাই না আর কারুর কোল খালি হোক, একটা মানুষের গায়ে আঁচ লাগবে না। ওই বাবুল সুপ্রিয়, যে বাবুল সুপ্রিয়র গায়ে ওই ইমাম শহীদের ওই রক্ত লেগে আছে, লাল রক্ত লেগে আছে ওর হাতে, ওই বাবুল সুপ্রিয় যিনি আসানসোলে দাঙ্গা করলেন, জানি না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন, কদিন পর দেখলাম উনি তৃণমূলের মন্ত্রী পর্যন্ত হয়ে গেলেন। তাহলে যে বাবুল সুপ্রিয় বিজেপিতে গিয়ে দাঙ্গা করায়, সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে দাঙ্গা আটকাবে? হতে পারে? জীবনে কোনোদিনও হয়েছে? যে বাবুল সুপ্রিয় আসানসোলের বুকে, পশ্চিম বর্ধমানের বুকে হিন্দু মানুষ মুসলমান মানুষকে একে অপরের মধ্যে লড়িয়ে দিলেন, ভিড়িয়ে দিলেন, সেই মানুষ তৃণমূলে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে? হতে পারে? জীবনে কোনোদিনও কখনো হয়েছে? মমতা ব্যানার্জি ভেগ ধরছেন, প্রতিবার নির্বাচনের আগে এসে উনি ভেগ ধরেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে। প্রতিবার নির্বাচনের আগে এসে উনি মুসলমানদের মসিয়া হন। দেখবেন এই 12 তারিখ থেকে রোজা মাস শুরু হচ্ছে, মমতা ব্যানার্জি রোজা রাখেন না, উপোস করেন না, দিনের বেলা গান্ডে পিন্ডে খান, সন্ধ্যাবেলায় মাথায় সাদা কাপড় দিয়ে ওই রেড রোডে চলে যান, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ চোখ বন্ধ করে। কি বলেন? ও নিজেও জানে না, উল্টো দিকের লোকও জানে না, কোরআনের একটা আয়াত কিচ্ছু পর্যন্ত পড়েনি, অথচ নাটকটা পুরো করতে হবে। কেন? কারণ ওর মনে হয় এই নাটক করলে বোধহয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দেবে। আপনি ভেবে দেখুন তো, যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবাবু, দেখেছেন কখনো মাথায় সাদা ফেজ টুপি পরে কোথাও গিয়ে উনি নামাজ আদা করছেন? করেননি তো। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ এটা নয়। আপনার ধর্ম আপনি পালন করবেন, তা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ভোটের জন্য, রাজনৈতিক জন্য ওই ধর্মের ভেগ ধরা, এই কাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয়। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের নাগরিককে বাঁচানো, রাজ্যের নাগরিককে নিরাপত্তা দেওয়া। 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন জ্বলছিল, আপনার পশ্চিমবঙ্গে একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। 2002 সালে গুজরাটে দাঙ্গা হয়েছে, ট্রেনের পর ট্রেন মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে, গর্ভবতীর মার পেট থেকে ত্রিশূলের ওপর ওই শিশু নিয়ে আমরা নাচ দেখেছি। সারা দেশ জুড়ে যখন দাঙ্গা হচ্ছিল, আপনার পশ্চিমবঙ্গের বুকে হিন্দু হন মুসলমান হন একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। কেন জানেন? কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান দেখা হবে না। মুখ্যমন্ত্রীর কাজ ওইটা। মুখ্যমন্ত্রীর কাজে জ্যোতিবাবুর মতো যখন দাঙ্গা হচ্ছে হুটখোলা জিপে পৌঁছে গেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা কবলিত এলাকায় গেছেন, দাঙ্গা কবলিত এলাকায় গিয়ে ওই হুটখোলা জিপের ওপর দাঁড়িয়ে বলেছিলেন যে আমি শুট অ্যাট সাইটের অর্ডার দিলাম, কেউ যদি দাঙ্গা করতে আসে মাথা লক্ষ্য করে গুলি করবে। এইটা হলো সরকারের কাজ। আজকে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলবেন, কখনো মুসলিমদের কথা বলবেন, কখনো মা বোনেদের কথা বলবেন, অথচ সেই মুসলিম পরিবারের ছেলেটা মেয়েটা মাদ্রাসা কমিশন পরীক্ষায় পাশ করার পর যদি রাস্তায় নেমে জিজ্ঞেস করে দিদি আমার চাকরিটা হলো না কেন, তাকে লাঠির বাড়ি ওই মমতা ব্যানার্জি মারবে। মমতা ব্যানার্জি বলবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি, মা বোনেদের হাতে 500 টাকা দিয়েছি। আচ্ছা, সন্দেশখালীর মায়েরা তারা লক্ষ্মীর ভান্ডার পাননি? সন্দেশখালীর যে মা বোনেদের সঙ্গে দিনের পর দিন মমতা ব্যানার্জির শাহজাহান উত্তম শিবুরা গণধর্ষণ করলো, তারা লক্ষ্মীর ভান্ডার পাননি? অনেকে বলছেন এখানে কমরেডরা যে আজকে যারা ব্রিগেডে গেছে, আগের বার ওরা ডিম ভাত খেতে গেছিল, এখন নাকি ডিম ভাতটা পুরনো হয়ে গেছে, এখন আর ডিম ভাত খেতে যাচ্ছে না, তৃণমূলের লোকজন ব্রিগেডে নাকি পিঠে খেতে যাচ্ছে।